বাংলাদেশ বেতার কুমিল্লা। প্রিয় শ্রোতা, কৃষি বিষয়ক ফোন অনুষ্ঠান থেকে সবাইকে স্বাগত। কেমন আছেন? আমাদের আজকের বিষয় দেশের মৎস্য উৎপাদনে কুমিল্লা জেলার অবদান ও ভবিষ্যৎ করণীয়। আমাদের সাথে সম্মানিত অতিথি স্টুডিওতে উপস্থিত আছেন অশোক কুমার দাস, সহকারী পরিচালক, জেলা মৎস্য দপ্তর, কুমিল্লা। আর উপস্থাপনা আছি আমি মোহাম্মদ মহসিন নিজি। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান চলাকালে আপনাদের কোনো প্রশ্নের উত্তর জানতে ফোন করুন এই নম্বরে 013309504221। পাশাপাশি ইমেল বা ফেসবুকে যোগাযোগ করতে পারবেন। আমাদের ইমেল অ্যাড্রেস bbkumilla2009@gmail.com এবং ফেসবুক আইডি www.facebook.com/বাংলাদেশ বেতার কুমিল্লা। এছাড়া অনুষ্ঠানটি বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bdo, মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতারে শুনতে পাবেন। পুষ্টি তথ্য মতে একজন মানুষ সুস্থ থাকার জন্য প্রতিদিন খাবারের তালিকায় আমিষ প্রয়োজন। আর আমিষের অন্যতম উৎস হলো মাছ। আমরা এই কথাটি সবাই জানি। আর মাছ এমন একটি খাবার যে আমাদের অল্প বয়স্ক এবং বেশি বয়স্ক, মধ্যম বয়স্ক সবারই আমাদের পুষ্টির প্রয়োজন। বিশেষ করে গর্ভবতী মায়েরা যখন বিভিন্ন পুষ্টি উপাদানে ভোগেন, তখন যদি মাছ নিয়মিত খাওয়া যায় অনেকটাই তারা সুস্থ থাকেন। তো আসুন আমরা আজকে বিস্তারিত জেনে নিব। আমাদের স্টুডিওতে উপস্থিত অশোক কুমার দাস, সহকারী পরিচালক, জেলা মৎস্য দপ্তর, কুমিল্লা। আপনাকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। এবং শ্রোতা বন্ধুরা, আপনাদের সকলকেই আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি। আজকের আলোচনায় আপনারা অংশগ্রহণ করবেন সেটাও কামনা করছি। জি, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আমার প্রথমে আপনার কাছে যে প্রশ্নটি থাকবে যে দেশে মোট মৎস্য উৎপাদন কত? ধন্যবাদ আপনাকে। আমরা সবাই জানি যে আমাদের দেশের যে মৎস্য সেক্টর, এটা দুর্বার গতিতে এগিয়ে চলেছে এবং আমাদের সর্বশেষ যে তথ্য অর্থাৎ 2023-24 অনুযায়ী আমাদের দেশে সার্বিক মাছের উৎপাদন 50,18,483 মেট্রিক টন। তন্মধ্যে আমরা আমাদের অভ্যন্তরীণ জলাশয় থেকে আমরা মাছ পেয়ে থাকি, আমাদের সামুদ্রিক উৎস থেকে আমরা মাছ পেয়ে থাকি। আবার অভ্যন্তরীণ জলাশয়ের মধ্যে আমাদের অভ্যন্তরীণ মুক্ত জলাশয় রয়েছে, আমাদের অভ্যন্তরীণ বদ্ধ জলাশয় রয়েছে। তবে এর মধ্যে যেটা হলো যে আমরা অভ্যন্তরীণ মুক্ত জলাশয় থেকে প্রায় 14 লক্ষ টন আমরা মাছ পাচ্ছি এবং আমাদের অভ্যন্তরীণ যে বদ্ধ জলাশয়, যেখানে আমাদের পুকুর রয়েছে এবং মৌসুমী জলাশয়গুলো রয়েছে, আমাদের প্যান কালচার রয়েছে, কেস কালচার রয়েছে, সেখানে আমরা প্রায় 29,78,000 মেট্রিক টন মাছের উৎপাদন পেয়ে থাকি। এছাড়া আমরা আমাদের সামুদ্রিক যে সম্পদ, সেখান থেকে প্রায় 6,28,000 মেট্রিক টন পেয়ে থাকি। এই সার্বিকভাবে আমাদের 2023-24 যে মাছের উৎপাদন দেশের, তা 50,18,000 মেট্রিক টনের অধিক। ধন্যবাদ আপনাকে। আমরা বাংলাদেশের মানুষ, আমরা এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। আর এখন আমাদের যে কোনো কার্যক্রম বিশ্বের সাথে তুলনা করা হয়। তো এক্ষেত্রে আমি আপনার কাছে প্রশ্ন রাখবো যে বিশ্বে আমাদের অবস্থান কি পর্যায়ে রয়েছে মাছ উৎপাদনে? ধন্যবাদ আপনাকে। এটাও আমাদের একটা গর্বের বিষয় যে ছোট একটা দেশ এবং এই দেশে 2 শতাধিক বিশ্বে দেশ থাকার পরেও বাংলাদেশ কিন্তু বিভিন্ন সেক্টরে আপনার অবদান রেখে চলেছে এবং আপনারা শুনে খুশি হবেন যে আমাদের সর্বশেষ তথ্য অনুযায়ী আমরা আমাদের যে মাছ উৎপাদনের যে বৃদ্ধির হার, সেটা আমরা আমাদের বিশ্বে 2য় অবস্থানে। আমরা মাছ যে আহরণ করি, সেই আহরণের ক্ষেত্রে আমরা 3য় অবস্থানে এবং আমাদের যে অ্যাকোয়াকালচার সাইট, যেখানে আমাদের মৎস্য চাষ হচ্ছে, সেখানে আমরা বিশ্বে 5ম অবস্থানে। এছাড়াও গর্বের বিষয় যে ইলিশ উৎপাদনে আমরা বিশ্বে একেবারে 1ম অবস্থানে আছি। তেলাপিয়ার উৎপাদনের ক্ষেত্রেও কিন্তু আমরা এশিয়াতে 3য় অবস্থানে এবং বিশ্বে 4র্থ অবস্থানে। তাছাড়াও আমাদের সামুদ্রিক মৎস্য সম্পদের ক্ষেত্রেও আমরা 8ম এবং 11তম স্থান আমরা ধরে রেখেছি। তো সার্বিকভাবে এই মাছ এবং এই মৎস্য সম্পদকে কেন্দ্র করে বাংলাদেশ কিন্তু বিশ্বে খুব সুন্দর অবস্থান তৈরি করে নিয়েছে। ধন্যবাদ। এবারের প্রশ্ন থাকবে যে
যেহেতু আমাদের এই অনুষ্ঠানটি বাংলাদেশ বেতার কুমিল্লা কেন্দ্রে অবস্থিত, তো কুমিল্লা কেন্দ্রিক একটু প্রশ্ন আমরা করতে পারি যে কুমিল্লা জেলার মোট মৎস্য উৎপাদন কত? কুমিল্লা জেলায় মৎস্য উৎপাদন বর্তমান যে সর্বশেষ তথ্য 2023-24 অনুযায়ী আমরা 3,15,000 মেট্রিক টন মাছ উৎপাদন করছি এবং আমাদের শ্রোতা বন্ধুরা এবং আমরা সবাই গর্বিত যে দেশে মাছের উৎপাদনের ক্ষেত্রে কুমিল্লা জেলা দ্বিতীয় অবস্থানে। আমাদের উপরে রয়েছে ময়মনসিংহ জেলা এবং আমাদের সাথে যে পার্থক্য 35 থেকে 40,000 মেট্রিক টন, এবং আমার বিশ্বাস যে আমরা সামনের সময়ে আমরা ময়মনসিংহ জেলাকেও আমরা ছাড়িয়ে যাব। আর এবং সার্বিকভাবে আমি একটু বলতে চাচ্ছি যে আমাদের দেশে যে 50 লক্ষ টন এর উপরে মাছ উৎপাদন হচ্ছে, তার ভিতর কিন্তু দেশের 5টা জেলা কিন্তু উল্লেখযোগ্য অবদান রাখছে, তাদেরকেও কিন্তু আমরা গুরুত্ব দিতে হবে। তার মধ্যে আপনার ময়মনসিংহ বললাম প্রথম, আমাদের দ্বিতীয় হলো কুমিল্লা, এবং তৃতীয় হলো যশোর জেলা, ভোলা চতুর্থ অবস্থানে এবং সাতক্ষীরা হলো পঞ্চম অবস্থানে। এবং আমাদের যা দেশে মাছের উৎপাদন হচ্ছে তার কিন্তু প্রায় 4 ভাগের 1 ভাগ কিন্তু এই 5টা জেলা থেকে আসছে। সুতরাং আমাদের অন্য জেলাগুলোকেও আমরা গুরুত্ব দিচ্ছি এবং একটা প্রতিযোগিতামূলক অবস্থানে আমরা থাকছি, এবং আমরা চাচ্ছি যে 3,15,000 মেট্রিক টনকে আমরা যাতে আরো উপরে নিয়ে যেতে পারি। জি, ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বাংলাদেশ বেতার কুমিল্লা কেন্দ্রের স্টুডিও থেকে কৃষি বিষয়ক ফোন-ইন অনুষ্ঠান। আমাদের আজকের বিষয় দেশের মৎস্য উৎপাদনে কুমিল্লা জেলার অবদান ও ভবিষ্যৎ করণীয়। তো আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের অতিথিকে যে চমৎকার ভাবে আমাদের তথ্যগুলি আমাদেরকে অবহিত করছেন। আমার এবার প্রশ্ন থাকবে যে জেলায় বর্তমানে কি কি কার্যক্রম হাতে নেওয়া হয়েছে? ধন্যবাদ আপনাকে। শ্রোতা বন্ধুরা, আমরা মৎস্য অধিদপ্তর কুমিল্লা জেলা আমাদের যে মৎস্য উৎপাদন যেটা আমরা 2023-24 পেয়েছি 3,15,000 মেট্রিক টন। মনে রাখতে হবে এটা কিন্তু 1 বছরের উৎপাদন, এবং এই উৎপাদন কিন্তু আমাদেরকে ধরে রাখতে হবে। তার জন্যেই আমরা আমাদের বদ্ধ জলাশয় এবং মুক্ত জলাশয়কে কেন্দ্র করে আমাদের অধিদপ্তর, মন্ত্রণালয় এবং বিশেষ করে বর্তমান সরকার আমরা একসাথে আমাদের এই ধারাবাহিকতাকে ধরে রাখার জন্য দেশে এবং জেলা ভিত্তিক আমরা বিভিন্ন ধরনের কর্মসূচি হাতে নিয়েছি। বিশেষ করে আমাদের চাষিদেরকে উদ্বুদ্ধ করা, তাদেরকে প্রশিক্ষিত করা এবং দক্ষ চাষি গড়ে তোলা, এবং তাদেরকে নিয়মিত আমাদের পরামর্শের আওতায় নিয়ে আসা যাতে বিজ্ঞান ভিত্তিক চাষ করতে পারে। তাছাড়া আমরা বিভিন্ন উপজেলায়, যেমন আমাদের কুমিল্লাতে 17টা উপজেলা, এবং প্রতিটি উপজেলায় যাতে চাষিরা হাতে কলমে মাছ চাষ শিখতে পারে এবং তারা উদ্বুদ্ধ হতে পারে, সেই জন্য কিন্তু আমরা প্রতিটি উপজেলায় কিন্তু প্রদর্শনী খামার স্থাপনের ব্যবস্থা গ্রহণ করেছি। এছাড়া আমরা আমাদের বিল নার্সারি স্থাপন এবং অভয়াশ্রম রক্ষণাবেক্ষণ, যাতে আমাদের যে মৎস্য সম্পদ সেটা সুরক্ষিত থাকে, এবং আমরা আমাদের যে মুক্ত জলাশয়ে যাতে মাছের উৎপাদন অব্যাহত থাকে তার জন্য আমরা প্রশাসন, জেলা প্রশাসন, নৌ পুলিশ এবং পুলিশের সহযোগিতায় আমরা আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কথা বলছিলাম মেহেদি হাসান মামুন, চট্টগ্রাম বন্দর থেকে। জি, মেহেদি হাসান মামুন ভাই। হ্যাঁ জি, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ধন্যবাদ জানাই সুন্দর একটি বিষয়। আমার প্রশ্ন হচ্ছে জি, এই যে মৎস্যজীবীদেরকে বিনামূল্যে পোনা দেয় এরকম কোনো সংস্থা কিংবা সরকারি অফিস আছে কিনা, এ ব্যাপারে একটু আলোচনা করতে। জি মামুন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি বরাবরই আমাদের অনুষ্ঠানে যুক্ত থাকেন। ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। আমাদের উনি আসলে নিয়মিতই শুনেন, আমি খেয়াল করলাম, এবং খুব একজন সচেতন মানুষ। আসলে ওনার প্রশ্নে যেটা হলো যে মৎস্যজীবীদের পোনা মনে হয় এরকম প্রশ্ন করেছে যে উপকরণ দেওয়ার ক্ষেত্রে উপকরণ। আসলে বিষয়টা হলো কি যে এখানে মাছ চাষ এবং মাছ ধরা এই দুটার সাথেই কিন্তু দুইটা গ্রুপ জড়িত। যারা মাছ ধরেন ওনারা মৎস্যজীবী,
আর যারা চাষ করেন তারা হলো মৎস্য চাষী। তো বিষয়টা হলো যে আমরা মৎস্যজীবীদেরকে যে মাছ ধরা বা আহরণের ক্ষেত্রে যাতে ওনাদের উপকার হয়, ওনারা যাতে বেশি বেশি মাছ ধরতে পারেন, তার জন্যই কিন্তু আমরা ওই যে বিল নার্সারি স্থাপন, যে আমরা বিলে পর্যাপ্ত পরিমাণ রেণু দিয়ে সেখান থেকে পোনা তৈরি করে সেটা আমরা মুক্ত করে দিই। এবং মাঝে মাঝে কোনো প্রকল্পের মাধ্যমেও তাদেরকে আমরা বিভিন্ন ধরনের মাছ ধরার উপকরণও কিন্তু আমরা সরবরাহ করে থাকি। অথবা ব্যান পিরিয়ড, যেই পিরিয়ডে মৎস্যজীবীরা বা জেলেরা মাছ ধরবেন না, সেই সময় যাতে তাদের বিকল্প কর্মসংস্থানের সৃষ্টি হয়, সেটাও কিন্তু আমাদের যে বর্তমানে যে সাস্টেনেবল প্রজেক্ট রয়েছে তার মাধ্যমে কিন্তু আমরা দিয়ে থাকি। তবে কুমিল্লা জেলা জেলেদের ক্ষেত্রে একটু বাইরে। বিগত সময়ে যখন কুমিল্লা বৃহত্তর জেলার মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্প ছিল, সেই ক্ষেত্রে আমাদের বদ্ধ জলাশয়ের জেলেদের জন্য আমরা বিকল্প কর্মসংস্থান হিসাবে আমরা সেলাই মেশিন দিয়েছি, তাদেরকে ভ্যান গাড়ি দিয়েছি এবং তাদেরকে মাছ ধরার উপকরণ আমরা দিয়েছি। বর্তমানে এটা নেই। তারপরেও যেটা হলো যে চাষিদের ক্ষেত্রে আমরা কি করি, যে যখন চাষিরা ক্ষতিগ্রস্ত হন কোনোভাবে, এবং আপনারা জেনে থাকবেন যে বিগত 2024-এর যে বন্যা হলো, ভয়ানক বন্যায় আমাদের 17টা উপজেলার 13টা উপজেলায় কিন্তু ক্ষতিগ্রস্ত বিশালভাবে। সেই উপজেলাগুলোতে আমাদের সদস্য সরকার এই প্রথমবারের মতো, আমি আমার চাকরি জীবনেও দেখিনি যে আমরা চাষিদের কাছে এইভাবে উপকরণ দিতে পেরেছি। অত্যন্ত খুশির বিষয়। যদিও এটা আসলে ওরকম পর্যাপ্ত না থাকলেও আমরা প্রতিটি উপজেলায় ক্ষতিগ্রস্ত যে 14টা উপজেলায় আমরা প্রতি প্রান্তিক চাষিকে, যাদেরকে ঘুরে দাঁড়ানোর জন্য অন্তত সাহস যোগানোর জন্য আমরা মাছের পোনা দিয়েছি 10 কেজি করে। আমরা তাদেরকে পোনার সাথে পরবর্তীতে আমরা খাবার দিয়েছি এবং এই ক্ষেত্রে সরকারের প্রায় কোটি টাকার মতো ব্যয় হয়েছে। তো এগুলো হয় যে আমরা যখন কোনো সরকারি সাহায্য আমরা পেয়ে থাকি, আমরা চাষিদের সামনে যেয়ে দাঁড়াই। এবং এই বিগত বন্যায় কিন্তু আমাদের বর্তমান যে মাননীয় উপদেষ্টা রয়েছেন জনাব ফরিদা আক্তার স্যার নিজে এখানে এসেছেন, মত বিনিময় করেছেন এবং উনি কথা দিয়েছেন তাদেরকে যেভাবেই হোক সহযোগিতা করবেন, এবং উনি ওনার কথাও রেখেছেন। এবং তখনকার সময়ে আমাদের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সবাই এসেছিলেন এবং আমরা সত্যিকার অর্থে কিছু না কিছু তাদেরকে দিতে পেরেছি। আবার তাদের জন্য আমরা জেলা কৃষি ঋণ মনিটরিং কমিটির মাধ্যমে আমাদের বিভিন্ন চাষিরা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে আমাদের যে ব্যাংকগুলো রয়েছে তাদের মাধ্যমেও যাতে ঋণ প্রদানের ব্যবস্থা করা হয়, অথবা ঋণ যারা নিয়েছেন তাদের যে কিস্তি দেওয়ার যে পিরিয়ড সেটা যাতে বর্ধিত করা হয়, সেই ধরনের ব্যবস্থা কিন্তু আমরা আমাদের বর্তমান জেলা প্রশাসক কুমিল্লা মহোদয় সেটা নিয়েছেন এবং আমরা মৎস্য অধিদপ্তর যৌথভাবে আমরা চাষিদের পাশে দাঁড়িয়েছি এবং চাষিদেরকে সহযোগিতা করার চেষ্টা করেছি। আমাদের সম্মানিত দর্শক, মামুন ভাইয়ের প্রশ্নের উত্তর অবশ্যই আপনি পেয়েছেন। আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমরা কথা বলছিলাম যে জেলায় বর্তমানে কি কি কার্যক্রম হাতে নেওয়া হয়েছিল। আমরা ওইটাই যে প্রশিক্ষণ প্রদান করা, পরামর্শ দেওয়া, বিল নার্সারি স্থাপন, অভয়াশ্রম রক্ষণাবেক্ষণ, প্রদর্শনী খামার স্থাপন এবং বিশেষ করে গুণগত মানসম্পন্ন রেণু পোনা নিশ্চিত করার জন্য আমরা বিভিন্ন সময় মোবাইল কোর্টের মাধ্যমে আমাদের হ্যাচারিগুলোকে যাতে গুণগত মানসম্পন্ন রেণু তৈরি করতে পারে, পোনা তৈরি করতে পারে, সে ধরনের আমরা অভিযান পরিচালনা করে থাকি। মুক্ত জলাশয়ে আমরা মৎস্য সম্পদ সংরক্ষণ আইন প্রয়োগের মাধ্যমে তাদেরকে উদ্বুদ্ধ করে অভিযান করে পরবর্তীতে মোবাইল কোর্টের মাধ্যমে আমরা সেটার রক্ষার ব্যবস্থা গ্রহণ করেছি। এবং এছাড়াও আমরা মুক্ত জলাশয়ে প্রতি বছরই কিন্তু আমরা কুমিল্লা জেলা থেকে প্রায় 5.5 থেকে 6 মেট্রিক টন পোনা কিন্তু আমরা অবমুক্ত করে থাকি। এবং আমরা বিগত সময়ে আমরা বিল নার্সারির মাধ্যমেও প্রায় 17,000 মেট্রিক টনের মতো আমরা পোনা অবমুক্ত করেছি। ফলে এই সার্বিকভাবে এই প্রোগ্রামগুলোর মাধ্যমে আমরা আমাদের জেলার যে মৎস্য উৎপাদন সেটা আমরা ধরে রাখার চেষ্টা করছি। এটা হলো আমাদের বর্তমান প্রক্রিয়া। উৎপাদন বৃদ্ধি কল্পে আমাদের করণীয় কি? আচ্ছা, আমরা আমাদের যে ধারাবাহিকতাটা এটা যদি ধরে রাখতে হয় তাহলে আমাদের রাজস্ব যে কর্মকাণ্ড যেটা আমাদের রেভিনিউ থেকে আমরা পরিচালনা করছি তার পাশাপাশি আমাদেরকে কিছু প্রকল্প হাতে নেওয়া প্রয়োজন, বিশেষ করে আমাদের বদ্ধ জলাশয়ের চাষীদের জন্য এবং আমাদের
যে মুক্ত জলাশয় রয়েছে সেগুলোতে যাতে আমরা সংরক্ষণ করতে পারি এবং আমরা উন্নত কিছু প্রযুক্তি এখানে নিয়ে আসতে পারি এবং আমরা যে খামারগুলো বর্তমানে আমাদের যে উৎপাদন, কেউ কেউ 10 টন পার হেক্টরের বেশিও উৎপাদন করছেন, তাদের উৎপাদন যাতে আরো বাড়ানো যায়। কারণ এই কুমিল্লা জেলায় পাঙ্গাস এবং তেলাপিয়ার উৎপাদন কিন্তু ব্যাপকভাবে চলছে। ফলে তাদের এই খামারগুলো যাতে যান্ত্রিকীকরণ করা যায় অথবা আইওটি বেস যদি আমরা মৎস্য চাষ সম্প্রসারণ করতে পারি, তাহলে কিন্তু বর্তমানে যে উৎপাদন তার থেকে কিন্তু আমরা আরো বেশি উৎপাদন করতে পারবো। ফলে আমাদের এই উৎপাদন বৃদ্ধির জন্য আমাদেরকে আরো পাশাপাশি যেটা খেয়াল রাখতে হবে, যাতে আমাদের জনবল, আমাদের যানবাহনের যে সমস্যা রয়েছে, আমাদের যে লজিস্টিক সাপোর্ট রয়েছে, তা উত্তর বৃদ্ধি করা বিশেষভাবে প্রয়োজন। জি, আপনাকে ধন্যবাদ। যদিও আপনি ইতিমধ্যে বলেছেন যে মাছ চাষের বিভিন্ন মানে সমস্যা সম্পর্কে কিছু বলেছেন, তারপর আমরা একটু বিস্তারিত জানতে চাই যে মাছ চাষ করার ক্ষেত্রে সমস্যা আর এই সমাধান কি কি হতে পারে, এই বিষয়ে। রাইট, যেটা হলো কি আসলে আমাদের যে চাষিরা তারা কিন্তু বেশ সচেতন এবং তারা অনলাইনে আমাদের থেকে পরামর্শ নিচ্ছে, সরাসরি উপস্থিত থেকেও আমাদের পরামর্শ নিচ্ছে। তারপরেও যেটা হলো যে তাদের পাশে দাঁড়ানো, যেমন আমাদের মৎস্য চাষীদের একটা ডাটাবেস তৈরি করা দরকার এবং এটা যদি হয় তাহলে আমরা মৎস্য চাষীদের সাথে আরো বেশি সম্পৃক্ত হতে পারবো এবং তাদেরকে যদি আমরা একটু সহজ শর্তে আমাদের ঋণের ব্যবস্থা করতে পারি, হ্যাঁ, তাহলেও দেখা যাবে যে মৎস্য চাষীরা উৎপাদন মৌসুমে তাদের উৎপাদনের জন্য যেটা প্রয়োজন শুধু সেই অর্থটা আমাদের ব্যাংক থেকে নিয়ে তারা তাদের উৎপাদন কার্যক্রমটা পরিচালনা করতে পারবে। এছাড়াও তাদের একটা বীমা, আমি ব্যক্তিগতভাবে এটা খুব অনুভব করি এই দীর্ঘ চাকরি জীবনে, যে চাষিরা যখন ক্ষতিগ্রস্ত হয় তখন কিন্তু তাদের পাশে আমরা সেভাবে দাঁড়াতে পারছি না। ফলে তাদের যদি একটা মৎস্য চাষীদের এবং মৎস্যজীবীদের যদি আমরা বীমার ব্যবস্থা করতে পারি, যার মাধ্যমে তারা তাদের ক্ষতিটাকে পুষিয়ে দাঁড়াতে পারবে পরবর্তীতে, সেটারও কিন্তু একটা ব্যবস্থা করা প্রয়োজন। তবেই দেখবেন যে আমরা আমাদের চাষীদের যে সাহস যোগানো এবং তাদেরকে মৎস্য চাষে অব্যাহতভাবে রাখা, সেটার প্রচেষ্টাটা সফল হবে। জি, চাষীরা কিভাবে সেবা পেতে পারেন? হ্যাঁ, চাষীরা কিন্তু আমাদের উপজেলা পর্যায়ে যে অফিস রয়েছে, খামার রয়েছে, সেখানে ওনারা সরাসরিও যেতে পারেন এবং প্রতিদিনই কিন্তু যাচ্ছেন। এবং আপনারা জেনে খুশি হবেন, আমরা একটা ডাটা দেখলাম যে আমরা প্রতি বছর কিন্তু প্রায় আপনার 3.5 থেকে 5,000 মৎস্য চাষীকে কিন্তু আমরা সেবা দিয়ে থাকি সরাসরি। তাছাড়াও এখন ফোনের মাধ্যমে অনেকেই কিন্তু পরামর্শ নিচ্ছেন। এছাড়া আমাদের কিছু মোবাইল অ্যাপস আছে যেগুলোর মাধ্যমে আমাদের চাষিরা বিশেষ করে উপকৃত হতে পারেন এবং সেবাটা নিতে পারেন। ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বাংলাদেশ বেতার কুমিল্লা কেন্দ্রের স্টুডিও থেকে কৃষি বিষয়ক ফোন-ইন অনুষ্ঠান। আমাদের সাথে সম্মানিত অতিথি স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের অশোক কুমার দাস, সহকারী পরিচালক, জেলা মৎস্য দপ্তর কুমিল্লা। আর এই বিষয়ে যদি আপনারা আজকের বিষয় সম্পর্কে যদি বিস্তারিত জানতে আগ্রহী হন তাহলে এই নম্বরে ফোন করুন 013309500421। পাশাপাশি ইমেল বা ফেসবুকে যোগাযোগ করতে পারবেন। আর যারা এই মুহূর্তে আমাদের সাথে লাইভে যুক্ত আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের সাথে এই প্রোগ্রামটি উপভোগ করার জন্য। সেই সাথে আমরা আবার আপনার কাছে আরেকটি প্রশ্ন করব যে কুমিল্লা জেলায় বর্তমানে কোনো প্রকল্প চলমান আছে কিনা? না, বর্তমানে কুমিল্লা জেলায় কোনো প্রকল্প চলমান নেই, শুধুমাত্র খামার কেন্দ্রিক। যেমন আমাদের সেটাও কিন্তু গত অর্থ বছর থেকে শুরু হয়েছে যে আমাদের যে সরকারি খামারগুলো রয়েছে তাদের যে আপনার সক্ষমতা বৃদ্ধি এবং পোনা উৎপাদন বৃদ্ধি কল্পে আমাদের অবকাঠামো উন্নয়নমূলক প্রকল্প, যেটাকে আমরা খামার প্রকল্প বলে থাকি, এটা চলমান রয়েছে, যার মাধ্যমে আমাদের সরকারি খামারগুলোর পাশাপাশি বেসরকারি খামারে যারা হ্যাচারি মালিক রয়েছেন বা অপারেটর রয়েছেন তাদেরকে আমরা প্রশিক্ষণ দেব। এছাড়াও আমাদের অন্যান্য জেলায়ও কিন্তু এই প্রকল্পের মাধ্যমে আইওটি বেসড যে অ্যাকোয়াকালচার সিস্টেম সেটা ডেভেলপ হবে। ফলে দেখা যাবে যে আমরা হেক্টর প্রতি যে উৎপাদন বর্তমানে যেটা আছে তার বেশ কয়েক গুণ আমরা কিন্তু মাছের উৎপাদন আমরা বাড়াতে পারবো। এছাড়াও আমাদের পরিকল্পনা রয়েছে যে শুধু কুমিল্লা জেলা কেন্দ্রিক আমরা যদি কোনো সম্প্রসারণ প্রকল্প হাতে নিই তাহলে কিন্তু আমরা এই 3,15,000 মেট্রিক টন যে কুমিল্লার মাছের উৎপাদন সেটা তো ধরে রাখবই, পাশাপাশি সেটাকে 4 লাখ 4.5 লাখ টন পর্যন্ত
আমরা নিয়ে যেতে পারবো। কারণ এখন সবচেয়ে বেশি প্রয়োজন হলো খামার যান্ত্রিকীকরণ, আর তার জন্য সরকারও কিন্তু চিন্তা করছেন যে তাতে বিদ্যুৎ খাতে তাদেরকে কোনো ভর্তুকি দেওয়া যায় কিনা, অথবা বিদ্যুতের যে রেট সেটা বাণিজ্যিকরণ থেকে সাধারণ অবস্থা নিয়ে আসা যায় কিনা। তাহলে হবে কি যে খামার যান্ত্রিকীকরণের ক্ষেত্রে বিদ্যুতের সরবরাহের ক্ষেত্রে যে বিলের যে একটা আপনার অধিক আসে, সেটা যদি আমরা অন্তত ধরে রাখতে পারি বা তাদেরকে সহায়তা করতে পারি, তাহলে কিন্তু আমাদের উৎপাদন দেখা যাবে যে এখন থেকে অনেক বেশি বেড়ে যাবে। কারণ আপনার এখনো কিন্তু আমরা খুব মাঝখানে আছি, যে আমাদের পুকুরে যে হেক্টর প্রতি যে উৎপাদন সেটা কিন্তু 7 টনের জাস্ট নিচে। ময়মনসিংহে কিন্তু এটা 9 টনের অধিক। ফলে আমাদের সেই সুযোগ আছে, এবং সেই সুযোগটাকে কাজে লাগাতে হলে আমাদেরকে অবশ্যই গুণগত মানসম্পন্ন রেণু, পোনা, খাবার এবং খামারটা অবশ্যই আমাদেরকে যান্ত্রিকীকরণের আওতায় নিয়ে আসতে হবে, যার মাধ্যমে আমরা অধিক ঘনত্বে মাছ দিতে পারবো, আমাদের গুণগত মান সম্পন্ন আমরা খাবার প্রয়োগ করতে পারবো, এবং আমাদের যে সিস্টেম আছে বর্তমানে যে আধুনিকায়নের, সেটাও আস্তে আস্তে এবং সর্বস্তরে আমরা ছড়িয়ে দিতে পারবো। গুণগত মানসম্পন্ন রেণু পোনা উৎপাদনে মৎস্য অধিদপ্তরের ভূমিকা কি? ঠিকই বলেছেন, কারণ আপনার কুমিল্লা জেলায় আমাদের সরকারি এবং বেসরকারি মিলে কিন্তু আমাদের প্রায় 46,000 কেজিরও বেশি রেণু তৈরি হয় বিভিন্ন প্রজাতির মাছের, যেটা আমাদের জেলার যে চাহিদা সেটা মিট আপ হয়ে আমাদের পার্শ্ববর্তী জেলাগুলোতেও কিন্তু চলে যায়। সেখানে যেটা হলো চাষিদের যেটা ঘাটতি, সেটা হলো যে ওনাদের বক্তব্য হলো যে তারা রেণু যে নিয়ে যায় সেখান থেকে যে পোনা তৈরি হয়, অনেক সময় তাদের বিকলাঙ্গ পোনা তৈরি হয়, অনেক সময় খর্বাকৃতির পোনা তৈরি হয়, অর্থাৎ গুণগত মানটা তাদের কাছে সন্তোষজনক নয়। সেটাকে আমরা যাতে কোনো অবস্থাতেই কোনো হ্যাচারিতে অপরিপক্ক ব্রুড ব্যবহার না হয়, এবং সেখানে যাতে আপনার কোনো ধরনের সংকরায়ন না হয় এবং কোনো ধরনের ইনব্রিডিং না হয়, সেই জন্য আমরা প্রতিনিয়ত আমাদের যে সরকারি হ্যাচারি এবং প্লাস বেসরকারি হ্যাচারি সেগুলো আমরা পর্যবেক্ষণ করছি। কারণ বেসরকারি হ্যাচারি কুমিল্লাতে কিন্তু এখন বর্তমানে চলমান 48টা। ফলে তাদের প্রতিনিয়ত তাদেরকে মনিটরিং করা, তাদের লাইসেন্স নবায়ন করা, নতুন যারা আছে বা আসতে চাচ্ছেন এই সেক্টরে তাদেরকে অনুপ্রাণিত করা, তাদের ব্রুড ব্যবস্থাপনায় আমাদের প্রযুক্তিগত সহায়তা দেওয়া, এগুলোর মাধ্যমেই কিন্তু আমরা নিশ্চিত করছি যে গুণগত মান সম্পন্ন রেণু এবং পোনা যাতে তারা তৈরি করতে পারে। আরেকটা যেটা ঘাটতি হলো যে এটা যদি আমরা করতে পারি, কারণ এখন যেটা হচ্ছে যে কার্প জাতীয় মাছের রেণু বেশি তৈরি হচ্ছে, আমরা মৎস্য অধিদপ্তর কুমিল্লা এই ভাবনাটুকু করছি যাতে পরবর্তীতে আমাদের ক্যাটফিশের অর্থাৎ শিং, মাগুর, গুলশা, পাবদা এদের রেণু বাইরে থেকে আনতে হয়, সেটা যাতে না হয়। এবং পাঙ্গাসের রেণু এখানে হচ্ছে, তবে এই পাঙ্গাসের রেণু এবং তেলাপিয়ার জুভেনাইল, শিং, মাগুর, গুলশা, পাবদা এই ক্যাটফিশ গুলোর যে রেণু উৎপাদন, পোনা উৎপাদন সেটা যাতে আরো বেগবান করা যায়, সেই লক্ষ্যেও কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। কুমিল্লা জেলায় কোন কোন প্রজাতির মাছ বেশি চাষ হয়? হ্যাঁ, আমি অলরেডি ইতিমধ্যেই বলার চেষ্টা করেছি। সেটা হলো কি, আসলে কুমিল্লাতে 20 থেকে 25টা আমি দেখলাম যে প্রজাতি বেশি চলে। যেমন এর ভিতরে আপনার ইন্ডিয়ান মেজর কার্প থেকে কাতল, রুই, মৃগেল, কালীবাউসের চাষ হচ্ছে, বাটার চাষ হচ্ছে, ঘনিয়া খুব হালকা পরিমাণ, থাই সরপুটির চাষ হচ্ছে, পাঙ্গাসের চাষ হচ্ছে, তেলাপিয়ার চাষ হচ্ছে, শিং, মাগুর, গুলশা, পাবদা সেটার চাষ হচ্ছে, এবং এছাড়াও গলদা চিংড়ির অর্থাৎ সাধুবাণীর চিংড়ির যে চাষ চলছে সেটা খুব সীমিত আকারে। এখানেও কিন্তু আমাদের কাজ করার বিষয় রয়েছে, এবং আপনারা শুনে খুশি হবেন যে আমরা গতবারের ন্যায় এবারও কিন্তু আমরা আমাদের সরকারি মৎস্য বীজ উৎপাদন খামার জাঙ্গালিয়া কুমিল্লাতে আমাদের গলদা পিএল আমরা উৎপাদন করেছি। তবে সেটা আরো পর্যাপ্ত পরিমাণ যাতে তৈরি করা যায় সেটারও আমাদের চিন্তা ভাবনা আছে, এবং গলদার পিএল উৎপাদনের ক্ষেত্রে আমাদের একটা বেসরকারি হ্যাচারি রয়েছে সিসিডি এর তত্ত্বাবধানে, এটা ইলেটগঞ্জ এলাকায়। সেখানেও কিন্তু তারা এবার খুব ভালো করেছে, তারা প্রায় 40 থেকে 45 লক্ষ পিএল তারা উৎপাদন করেছে, যেটা আমাদের চাষিরা সংগ্রহ করেছে। ফলে এই মানে মাছের প্রজাতির পাশাপাশি চিংড়ি চাষটাকেও সম্প্রসারণ করার যথেষ্ট সুযোগ রয়েছে, কারণ চিংড়ি, সাধুবাণীর চিংড়ি, বিশেষ করে গলদা চিংড়ি আপনার কার্প জাতীয় মাছের সাথে কিন্তু আপনার একই পুকুরে করা যাচ্ছে। এটা অনেকের ধারণা নেই
ভাবে যে চিংড়ি মানেই হলো সেটা দক্ষিণাঞ্চলের বিষয়, ফলে আমরা তাদেরকে উদ্বুদ্ধ করছি এবং তারা বেশ খুশি। এবং আমরা আশা করব যে এই প্রোগ্রামটা চালু রাখবো আমরা, এবং আমরা যদি তাদেরকে আরো বেশি ট্রেনিং দিতে পারি এবং আমাদের টেকনিক্যাল সাপোর্ট তাদেরকে দিতে পারি, তাহলে গলদা চিংড়ির চাষেও অন্যান্য জেলার মতো কুমিল্লাও কিন্তু এগিয়ে যাবে। আমার একটা জানার ইচ্ছা যে আমাদের কুমিল্লা জেলায় যে চাষ পদ্ধতিটা কোন ধরনের হয়ে থাকে, এই বিষয়ে একটু বলবেন। এখানে আসলে কি আমরা সরকারিভাবে যেটা হলো যে আপনার আমরা 4টা ক্যাটাগরিতে আমাদের কার্যক্রমটা পরিচালিত হয় পুকুরে বা চাষের ক্ষেত্রে। সেটা হলো যে আপনার এক্সটেন্সিভ, আপনার আপনার সেমি ইন্টেন্সিভ, ইন্টেন্সিভ এবং হাইলি ইন্টেন্সিভ। অর্থাৎ যেই পুকুরে ধরেন আপনার নর্মাল অল্প পোনা দেবে, অল্প খাবার ব্যবহার করবে, জাস্ট এই ম্যানেজমেন্টে তারা কিন্তু প্রতি হেক্টরে 1.5 টনের নিচে তারা মাছ পাচ্ছে। আবার 1.5 টন থেকে 4 টন যারা পাবে তারা একটু উন্নত, তারা একটু পুকুর প্রস্তুতিটা ভালোভাবে করবে, সেখানে প্রয়োজনে তারা একটু পানি পরিবর্তন করে দেবে, খাবারটা নিয়মিত দেওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু তারা 1.5 টন থেকে 4 টনে থাকতে পারে। তারপরে যেটা হলো যে একদম ইন্টেন্সিভ, না আমি একদম প্রতিনিয়তই পানি পরিবর্তন করব এবং ওখানে আমি একদম যা পরিমাণ পোনা দরকার সেটাই আমি দেব, এবং সেখানে আমি প্রয়োজনে একটু হালকা এয়ারেশনের ব্যবস্থা করে দেব। এবং হাইলি ইন্টেন্সিভ হচ্ছে, সেটা হচ্ছে অর্থাৎ 4 ক্যাটাগরিতে হচ্ছে, যেখানে হাইলি ইন্টেন্সিভ মানে একদম প্রতিনিয়ত পানি এক্সচেঞ্জ করা, হাইলি আপনার ডেনসিটিতে আপনার পোনা স্টক করা, ভালো গুণগত মানের খাবার দেওয়া, প্রয়োজনে পানি 1/3 না হোক 2/3 বের করে দেওয়া, নতুন পানি যোগ করা। এগুলা কিন্তু আপনার যদি আপনি প্রোডাকশন বাড়াতে চান, বিশেষ করে তেলাপিয়া, পাঙ্গাস এবং ক্যাটফিশের ক্ষেত্রে, ইভেন কার্পের ক্ষেত্রেও সেগুলো কিন্তু আমাদের এখানে করা যায়। আরেকটা হলো যে আমরা বর্তমানে কিন্তু আমরা চাষিদেরকে বলি যে যত বড় আকারের পোনা, অর্থাৎ আমরা কিন্তু সচরাচর শুনে থাকি ফিঙ্গারলিং, যে আঙ্গুলে পোনা, কিন্তু আমি বাইরেও, দেশের বাইরেও যে দেখলাম যে ওনারা বিশেষ করে চীন কিন্তু ভালো করছে, যে তারা 1 বছরের পোনাটাকে লালন পালন করে 1 কেজি 1.5 কেজি আকারের তৈরি করে ফেলে এবং তার পরের বছর সেটাকে তারা মজুত করে। আমাদের চাষিরাও কিন্তু সেটা অভ্যস্ত হচ্ছে আস্তে আস্তে। তবে এটা যদি করা যায় তাহলে দেখা যাবে যে আমাদের বর্তমান যে উৎপাদন হেক্টর প্রতি, সেটা দ্বিগুণ কিন্তু করা সম্ভব হবে। ফলে আমাদের এখন যে 4টা সিস্টেমে আমাদের চাষ পদ্ধতিটা হচ্ছে, তার বাইরেও যেটা হলো যে আমরা কেউ কেউ একক চাষ করছে, যে শুধু পাঙ্গাসের চাষ করব, শুধু তেলাপিয়ার চাষ করব, অথবা আমরা শুধু একক গলদার চাষ করব। আবার দেখা যাচ্ছে যে কেউ না, আমি একেবারে কার্প করব, তেলাপিয়া করব, তার সাথে পাঙ্গাস দেব। সুতরাং যার যে সামর্থ্য এবং যার যে আপনার ইনভেস্ট করার ক্যাপাবল যে যত বেশি, আমরা সেই অনুযায়ী কিন্তু প্রযুক্তিটা দিচ্ছি। আচ্ছা, এই মাছগুলির সাথে কি ওই চিংড়ি দেওয়া যাবে কিনা? অবশ্যই, অবশ্যই। আপনাকে যেটা হলো কি যে চিংড়ি চাষের ক্ষেত্রে আপনি একক চাষ ছাড়াও যদি আপনি মিশ্র চাষে আসেন, সেই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে চিংড়ি, গলদা চিংড়ি সাধারণত বটম লেয়ারে কিন্তু অবস্থান করে, সেখানে থাকবে, সেখানে খাবে দাবে। ফলে আমরা যেটা উপদেশ দিয়ে থাকি সেটা হলো যে নিচের স্তরের যে মাছগুলো, বিশেষ করে আপনার কারফিউ, মৃগেল, তারপরে আপনার ঘনিয়া, বাটা, এই ধরনের মানে নিচের স্তরের যে কালীবাউস, এই মাছগুলো যাতে মজুদ না করা হয়। অর্থাৎ উপরের স্তরের আপনার কেউ সিলভার কাতল দিতে পারে, কেউ সিলভার ব্রিগেড দিতে পারে, কেউ রুই দিবে, আর নিচের স্তরের যে মাছ যদি ভালো চিংড়ির উৎপাদন করতে চায় তাহলে সেটাকে অ্যাভয়েড করতে হবে। আবার এছাড়াও আমরা আমাদের প্রযুক্তিগত দিকে আমরা পরিচর্যা করে দেখেছি যে সেটাও কিন্তু আপনার নিচের স্তরের মাছ যদি অল্প পরিমাণ দেন, সেক্ষেত্রে গলদা চিংড়ির যে আপনার জুভেনাইল মজুদ করবেন, সেখানেও প্রতি শতাংশে হয়তো 20 থেকে 25টা করলেই হবে। তাতেই দেখা যাবে যে গলদার চিংড়ি এবং মাছ একসাথে উৎপাদন করতে পারবে। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে খুব ছোট্ট করে বলবেন যে সামুদ্রিক মাছ কি আমাদের এই মিঠা পানির মাছ থেকে উত্তম কিনা? না, অবশ্যই বিষয়টা হলো এরকম, মিঠা পানি মাছের কোয়ালিটি এক ধরনের আর সামুদ্রিক মাছের কোয়ালিটি এক ধরনের। তবে আমরা যেহেতু আয়োডিন বেস আমরা নিজেকে সমৃদ্ধ করতে চাই যাতে আমাদের গলগণ্ড রোগ হয়, তাহলে স্বাদু পানির থেকে আমরা সামুদ্রিক মাছ যদি আমরা খাই তাহলে ওই ধরনের রোগ শোক থেকে আমরা মুক্ত পাবো। তো এটা অভ্যাসের বিষয়, যে কেউ স্বাদু পানির মাছ পছন্দ করবে, কেউ সামুদ্রিক মাছ পছন্দ করবে। একেবারে অনুষ্ঠানের শেষ প্রান্তে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আপনার মূল্যবান সময় দিয়েছেন। ধন্যবাদ আপনাকেও।
শ্রোতা বন্ধুরা, আমরা শুনছিলাম কৃষি বিষয়ক অনুষ্ঠান। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।